হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডিএস গ্রুপ অফ এডুকেশন। তোমাদের সবাইকে আরো একবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আমরা ইউজিসি নেট জেআর এর হোম সায়েন্স প্রিপারেশনের গত 6টা ইউনিট একটা কুইক রিভিশন করে ফেলেছি, যেখানে ফুড অ্যান্ড নিউট্রিশন, তার অ্যাসোসিয়েট ইউনিট, টেক্সটাইল, অ্যাপারেল, রিসোর্স এগুলো ছিল। আজকে আমরা যে 8 নম্বর ইউনিটটা রয়েছে ফ্যামিলি স্টাডিজ, সেই 8 নম্বর ইউনিট নিয়ে আলোচনা করব। এবার হচ্ছে এই 8 নম্বর ইউনিটের নাম কি? 8 নম্বর ইউনিটের নাম হচ্ছে ফ্যামিলি স্টাডিজ। ফ্যামিলি স্টাডিজ ফ্যামিলি স্টাডিজের নাম্বার 1 পয়েন্ট রয়েছে ডাইনামিক্স অফ ম্যারেজ অ্যান্ড ফ্যামিলি রিলেশনশিপস। এবার ম্যারেজ ডাইনামিক্স কিভাবে হতে পারে, বা ম্যারেজ ডাইনামিক্স এর মধ্যে কি কি রয়েছে। ম্যারেজ বা বিবাহের মধ্যে সর্বপ্রথম যে শব্দটা আমরা পাই সেটা কমিটমেন্ট, ওকে, অ্যান্ড অ্যাডাপ্টেশন। এই অ্যাডাপ্টেশনটা আমরা যদি একপাক্ষিক দেখি কখনোই হয় না, আমাদেরকে দুপক্ষ দেখতে হবে। যেমন একজন মেয়েকে অ্যাডাপ্ট হতে হয় তার শ্বশুর বাড়িতে, ঠিক সেরকম একটি ছেলেকেও অ্যাডাপ্ট হতে হয় তার যে বউয়ের বাপের বাড়ি রয়েছে সেখানে। তাহলে দুজনের ক্ষেত্রে অ্যাডাপ্টেশন হচ্ছে। কমিটমেন্ট একটা নতুন সম্পর্ক, সেই নতুন সম্পর্কের ক্ষেত্রে দুজনেরই কিছু দায়িত্ব থাকে, সেই দায়িত্বগুলোকেই বেসিক্যালি কমিটমেন্টের মধ্যে বলা হচ্ছে। পরের পয়েন্ট কি রয়েছে? কমিউনিকেশন অ্যান্ড কনফ্লিক্ট রেজলিউশন। রিলেশনশিপ বিল্ড আপের সব থেকে মূল ভিত্তি হলো যোগাযোগ বা কমিউনিকেশন। যদি দুজনের মধ্যে কোনো রকমের কমিউনিকেশন না হয়, বা তাদের যে রিলেশনশিপের জায়গাটা, যেখানে এক্সটেন্ডেড তার যে ফ্যামিলি মেম্বার্সটা রয়েছে তাদের মধ্যে যদি কমিউনিকেশন না হয়, তাহলে কিন্তু সেটা লং লাস্টিং হবে না। এবং কনফ্লিক্ট রেজলিউশন, কোনো রকম দ্বন্দ্ব তৈরি হলো নিজেদের মধ্যে, সেই দ্বন্দ্বটাকে দূর করার জন্য দুজনকে আলাপচারিতায় বসতে হবে, দুজনকে কথা বলতে হবে, বা তার ফ্যামিলির কোনো মেম্বারের সাথে কোনো সমস্যা হলো কথা বলতে হবে, তাই না? তারপর হচ্ছে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। অবভিয়াসলি এতদিন একটি ছেলেকে দিয়ে আমি উদাহরণ দিচ্ছি, সে যখন বিয়ে করছেন না সেই মোমেন্ট পর্যন্ত তার ফ্যামিলিতে সাপোজ 3 জন রয়েছে, মা বাবা এবং সে, তাদের সাংসারিক বিষয়টা একভাবে চলছিল। এবার বিবাহ পরবর্তী সময়ে বাড়িতে বউ আসছে, তার কিছু ভরণ পোষণ রয়েছে, তার প্রতি তার কিছু দায়িত্ব রয়েছে, তাই না? তো সেই জায়গাটা এবং আরো বিভিন্ন খরচা এবং সেই জায়গাগুলোকে, লাইক, একটা ফ্যামিলিতে প্রত্যেকের কিছু দায়িত্ব থাকে, একজন ডিসিশন মেকার থাকেন, কিছু মানুষ থাকে সেই ডিসিশনটাকে মান্যতা দিয়ে বাকি কাজগুলো করবে। তো এই বিষয়টা দেখতে পাওয়া যায়। ইন্টিমেসি এন্ড ইমোশনাল সাপোর্ট। ইন্টিমেসি মানে কাছের একটা জায়গা, সেই জায়গাটাকে কোনোভাবে কলুষিত যাতে না হতে দেওয়া যায়। এই ইন্টিমেসির মিনিং এক একটা কাপলস এর ক্ষেত্রে এক এক রকমের হতে পারে, বাট ইন্টিমেসির মধ্যে যদি পিওরিটি না থাকে সেই রিলেশনশিপও কিন্তু লং লাস্টিং হয় না। এবং ইমোশনাল সাপোর্ট, দুজনের ক্ষেত্রেই কোনো না কোনো সময় একটা দুঃখ জায়গা আসতে পারে, সেই জায়গাটাকে তাদেরকে ঠিক রাখতে হবে, সেই জায়গাটাকে তাদেরকে ঠিকঠাক ভাবে নিয়ে চলতে হবে। পরবর্তীতে রয়েছে ফ্যামিলি রিলেশনশিপস, পরিবারের যে বিভিন্ন সম্পর্ক সেইগুলো। প্রথমে প্যারেন্ট চাইল্ড বন্ডস। একদম প্যারেন্টিং স্টাইল আমরা জানি মোটামুটি 4 রকমের হয়ে থাকে, যার মধ্যে সব থেকে বেস্ট কোনটা? অথরিটেটিভ, তাই না? বাট যদি প্যারেন্টিং স্টাইল কেমন হয়ে যায়? অথরিটেরিয়ান, সেটা কিন্তু একদমই কাম্য না। ওকে। সিবলিং ডাইনামিক্স, এটাও আমরা বলতে পারি যে হাজবেন্ড তার সিবলিং এর মধ্যেও ডাইনামিক্স হতে পারে, তাদের যে বাচ্চা তাদের যদি আবার আরো একটি ছেলে বা মেয়ে থাকে, দুজন যদি থাকে বাচ্চা, তাদের মধ্যেও ডাইনামিক্স হতে পারে। এক্সটেন্ডেড ফ্যামিলি ইনফ্লুয়েন্স লাইক গ্র্যান্ড প্যারেন্টস, আন্টস, আঙ্কেলস, তাদের প্রতি যে দায়িত্ব, তাদের যে ট্র্যাডিশনস, তাদের যে রিচুয়ালস, সেগুলো। Transitions and adjustment, marriage phases. From honeymoon excitement to long-term commitment, couples adopt evolving roles. আমরা যদি বাঙালি বিয়ের দিক থেকে দেখি তাহলে কি হয়? ফার্স্ট, যেদিনকে বিয়ের দিন, তারপরেটা জেনারেলি আমরা বলে থাকি কালরাত্রি, তারপরেরটা হচ্ছে বৌভাত। আফটার দ্যাট কাপলসরা হানিমুনে যেতে পারে, অ্যান্ড আফটার দ্যাট কি হয়?
Now they need to bring their actual life, সেই লাইফটা কিন্তু ওই যে মোটামুটি আমি যদি ধরে নিই 10 days একটা বিউটিফুল মোমেন্ট পিরিয়ড থাকে, তাই না? সেই মোমেন্টটা বাদ চলে গেলে তখন একটু ট্রানজিশনে ডিফিকাল্ট হতে পারে, তাই না? কিন্তু সেটাকে নিয়ে আমাকে একটা লং টার্ম কমিটমেন্ট করতে হবে, সেটাও একটা গুরুত্বপূর্ণ জিনিস। Parenthood and challenges. Right now there are lots of things working in the couples, like তাদের ওয়ার্কের জায়গা, এবং যদি বাচ্চা হয় তার যে লালন পালন সেই বিষয়টা, তাদের পার্সোনাল গ্রোথ, এভরিথিং। Aging and family roles. Changing responsibilities as family members grow older. আমরা সারাটা জীবন বিভিন্ন দায়িত্ব পালন করতে করতেই কিন্তু আমাদের বয়স হয়ে যায়। নাম্বার 2 তে রয়েছে ফ্যামিলি ওয়েলফেয়ার। ফ্যামিলি ওয়েলফেয়ারের যে অ্যাপ্রোচ, সেই ওয়েলফেয়ারের অ্যাপ্রোচের মধ্যে প্রথম হচ্ছে প্রিভেন্টিভ অ্যাপ্রোচ। এটা হেলথ এডুকেশন, ইমিউনাইজেশন, নিউট্রিশন প্রোগ্রাম এইগুলোর উপর জোর দেয়। তারপর হচ্ছে কিউরেটিভ অ্যাপ্রোচ, এটা জেনারেলি মেডিকেল কেয়ার, ম্যাটারনাল, চাইল্ডের এই সমস্ত সার্ভিসেস দিকে জোর দেয়। তারপর হচ্ছে প্রমোশনাল অ্যাপ্রোচ, এটা জেনারেলি ফ্যামিলি প্ল্যানিং, ওমেন্স এম্পাওয়ারমেন্ট, ইকোনমিক স্টেবিলিটির দিকে জোর দেয়। এই ক্ষেত্রে আমরা অন্নপূর্ণা যোজনাকে কিন্তু এই প্রোগ্রামের মধ্যে রাখতে পারি। রিহ্যাবিলিটেটিভ অ্যাপ্রোচ, এটা ভালনারেবল ফ্যামিলিজ যেগুলো থাকে, যাদেরকে অ্যাকচুয়াল সোশ্যাল ওয়েলফেয়ার স্কিমের মধ্যে আনতে হবে, সেগুলো নিয়ে কাজ করে। কি কি প্রোগ্রাম রয়েছে ফ্যামিলি ওয়েলফেয়ারের মধ্যে? ন্যাশনাল ফ্যামিলি ওয়েলফেয়ার প্রোগ্রাম রয়েছে, যা কিনা রিপ্রোডাক্টিভ হেলথ এবং পপুলেশন স্টেবিলাইজেশন নিয়ে কাজ করে। রিপ্রোডাক্টিভ অ্যান্ড চাইল্ড হেলথ প্রোগ্রাম রয়েছে, আরসিএইচ প্রোগ্রাম। এটা ইন্টিগ্রেটস ম্যাটারনাল, চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্স হেলথ সার্ভিসেস। এছাড়া আইসিডিএস রয়েছে, যা 6টা পিলার কম্পোনেন্টের ওপর কাজ করে থাকে। এছাড়া ওমেন এম্পাওয়ারমেন্ট ইনিশিয়েটিভস রয়েছে, জেন্ডার ইকুয়ালিটি, ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট। ফ্যামিলি ওয়েলফেয়ারের ক্ষেত্রে কি কি চ্যালেঞ্জেস আসতে পারে? অ্যাওয়ারনেস, যদি ঠিকঠাক অ্যাওয়ারনেস না থাকে, যে যে কটা প্রোগ্রাম আমরাই করলাম, আমরা আইসিডিএস টা জানি, আরসিএইচ টা জানি, তাই না? এই যে যেরকম একটা যোজনার নাম বললাম সেটা জানি, আর কি জানি? আমরাও হয়তো অনেকগুলো প্রোগ্রাম ঠিকঠাক জানি না। তো দোজ হু নিড দ্যাট প্রোগ্রামস, তাদেরকেও জানাতে হবে। কালচারাল সোশ্যাল ব্যারিয়ার্স, ট্র্যাডিশনাল বিলিফস এর জন্য একটা হিন্ডার অ্যাডপশন অফ ফ্যামিলি প্ল্যানিং অ্যান্ড হেলথ কেয়ার সার্ভিসেস। Economic constraints, financial instability affects the access to healthcare and education. Infrastructure and accessibility, rural areas often face challenges in accessing welfare services. National development, role in national development, first of all, population control. আমাকে দেখতে হবে right now what is the economic scenario going on, তাই না, আমার দেশে। তো সেটাকে দেখে, কারণ পপুলেশন কন্ট্রোল বেসিক্যালি আমাকে ঠিক করে দেয় যে আমার যে সেভিংস, আমার যে ইনকাম, তার মধ্যে আমাকে খরচা করতে হবে। আমার যদি দুইয়ের অধিক আহ, আহ, বাচ্চা থাকে, সেক্ষেত্রে কিন্তু তাদের ভরণ পোষণ, তাদের সঠিক পড়াশোনা করানো, ইট ইজ ভেরি মাচ ডিফিকাল্ট নাওয়াডেজ। হেলথ অ্যান্ড ওয়েলবিং, ডেফিনেটলি ম্যাটারনাল চাইল্ড হেলথ ইমপ্রুভ করা, রিডিউসিং মর্টালিটি রেটস, ইকোনমিক গ্রোথ, ওয়ার্ক ফোর্স প্রোডাক্টিভিটি by ensuring healthy families, সোশ্যাল স্টেবিলিটি, জেন্ডার ইকুয়ালিটি, এডুকেশন, কমিউনিটি ডেভেলপমেন্টের দিকে জোর। 3 নম্বর পয়েন্টে রয়েছে ডোমেস্টিক ভায়োলেন্স, ম্যারাইটাল ডিসহারমোনি, কনফ্লিক্ট, রেজলিউশন অফ কনফ্লিক্ট। ডোমেস্টিক ভায়োলেন্স বিভিন্ন রকমের হতে পারে। ইট ক্যান বি ফিজিক্যাল, ইট ক্যান বি ইমোশনাল, ইট ক্যান বি সাইকোলজিক্যাল, ইট ক্যান বি ফিনান্সিয়াল, ইট ক্যান বি সেক্সুয়াল অ্যাবিউস। কি কি কারণে হতে পারে? পাওয়ার ইমব্যালেন্স, হয়তো অপোনেন্ট পোর্শন দেখছে যে আমার ক্ষমতা অন্য কারোর কাছে চলে যাচ্ছে, তার জন্য হতে পারে। স্ট্রেস হতে পারে, সাবস্টেন্স অ্যাবিউজ হতে পারে, ড্রাগ অর সামথিং লাইক দ্যাট। সোসাইটাল নর্মস হতে পারে। Impact, emotional trauma. Right now we are dealing with 5 cases of dowry and all, that's lead to physical abuse for 5 female individual, and that news are everywhere, we know that. So সেই পার্সপেক্টিভেও যদি আমরা দেখি, then yes, emotional trauma, it's unbearable, we can say, a condition. Physical injuries, long-term psychological effects. How can we prevent that? Legal protections, counseling করানো যেতে পারে, awareness programs. Marital disharmony. Marital disharmony, if we
say that communication breakdown, financial stress, infidelity, and reparenting the expectation, বিবাহের যে একটা ডিসব্যালেন্সিং সেটা ক্রিয়েট করতে পারে। কি এফেক্ট হতে পারে? ইমোশনাল ডিস্ট্রেস, স্ট্রেন রিলেশনশিপ এবং বাচ্চাদের উপরও তার এফেক্ট পড়ে। কনফ্লিক্ট রেজলিউশন এবং স্ট্র্যাটেজিস, কমিউনিকেশনটাকে আরো স্ট্রং করতে হবে, কম্প্রোমাইজ এবং নেগোসিয়েশনও করতে হবে। তার মানে এটা নয় যে কেউ ছোট হয়ে যাবে। ওকে, কাউন্সিলিং অ্যান্ড মেডিটেশন, ডেফিনেটলি সিকিং প্রফেশনাল গাইডেন্স অ্যান্ড রিলেশনশিপ ইমপ্রুভমেন্ট, counseling and mediation, seeking professional guidance for relationship improvement, legal intervention in cases of abuse, legal action may be necessary, like we can take any legal guidance from police or court, etc. Number 4 হচ্ছে parent education, positive parenting and community education. Parent education, what is the purpose of parent education? It helps parents understand child development, effective discipline, and emotional support. কি কি ভাবে আমরা করতে পারি? ওয়ার্কশপ হতে পারে, কাউন্সিলিং হতে পারে, অনলাইন রিসোর্সেস লাইক সেলফ পেস্ট কোনো প্রোগ্রাম হলো। কি বেনিফিটস হতে পারে? এটা প্যারেন্ট চাইল্ড যে রিলেশনশিপ, সেই রিলেশনশিপকে আরো স্ট্রং করে, কমিউনিকেশন ইমপ্রুভ করে এবং বিহেভিয়ারাল ইস্যুসকে দূর করে। পজিটিভ প্যারেন্টিং কেন এত ইম্পর্টেন্ট? পজিটিভ প্যারেন্টিং, ফার্স্ট অফ অল কিছু প্রিন্সিপলস রয়েছে, এনকারেজমেন্ট অ্যান্ড প্রেস, কনসিস্টেন্সি অ্যান্ড বাউন্ডারিজ, এমপ্যাথি অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। কি ইম্প্যাক্ট হয় যদি আমার প্যারেন্টিং খুবই পজিটিভলি হয়, খুবই সঠিক হয়? সেলফ এস্টিম বাড়ে, আত্মবিশ্বাস বাড়ায়, ইমোশনাল রেগুলেশন ঠিক করে, সোশ্যাল স্কিল ডেভেলপ করে বাচ্চাদের মধ্যে। তারপর হচ্ছে কমিউনিটি এডুকেশন। ফার্স্ট অফ অল কমিউনিটি এডুকেশন রোল ইন চাইল্ড ডেভেলপমেন্ট, ইট প্রোভাইডস লার্নিং অপরচুনিটিস বিয়ন্ড দ্য হোম, যেরকম আমরা এক্সটেনশনের ক্ষেত্রে দেখে থাকি। প্রোগ্রামস অ্যান্ড ইনিশিয়েটিভস, প্যারেন্টিং ওয়ার্কশপ, স্কুল ইনভলভমেন্ট অ্যান্ড সোশ্যাল সাপোর্ট নেটওয়ার্ক। কি সুবিধা আমরা পাই? কমিউনিটির টাইজকে আরো ডেভেলপ করে, বিভিন্ন কালচারাল সেকশনে আমাদের একটা যে বেস সেটা ক্রিয়েট করতে পারে, লাইফ লং লার্নিং, তার সাথে সাথে ফ্যামিলিকেও কিন্তু দরকারের সময় সাপোর্ট করে। নাম্বার 5 পয়েন্টে রয়েছে ফ্যামিলি ডিসঅর্গানাইজেশন, সিঙ্গেল প্যারেন্ট ফ্যামিলিজ। ফ্যামিলি ডিসঅর্গানাইজেশনটা কি কারণে হতে পারে? ডিভোর্স, সেপারেশন, ফিনান্সিয়াল স্ট্রাগল, ডোমেস্টিক ভায়োলেন্স এবং কিছু সোসাইটাল চেঞ্জেস এর জন্য। তার প্রভাব কিসের উপর পড়ে? ইমোশনাল ডিস্ট্রেস, প্যারেন্টাল গাইডেন্সের অভাব হয়ে যায় এবং সোশ্যাল আইসোলেশন বা সামাজিক ত্যাগ আমরা দেখতে পাই। কি কি ভাবে আমরা এটাকে কোপ আপ করতে পারি? কাউন্সিলিংটা সব থেকে ইম্পর্টেন্ট জায়গা। সাপোর্ট গ্রুপ যেগুলো রয়েছে, যেগুলো আমরা ফ্যামিলি ওয়েলফেয়ারের ক্ষেত্রে দেখলাম, কমিউনিটি অ্যাসিস্ট্যান্স। সিঙ্গেল প্যারেন্ট ফ্যামিলি, অর্থাৎ হয়তো মা রয়েছে বা বাবা নেই, বা বাবা রয়েছে হয়তো মা নেই, এটা বিভিন্ন কারণে হতে পারে, লাইক ডিভোর্স অর সাডেন ডেথ, এরকম বিভিন্ন ইস্যুজের জন্য হতে পারে। কি কি চ্যালেঞ্জেস আসে এই সমস্ত ক্ষেত্রে? ফিনান্সিয়াল স্ট্রেন ডিউ টু আ সিঙ্গেল ইনকাম, তাই না? একটা সিঙ্গেল ইনকাম, হয়তো সেই ইনকামটা খুবই কম, তাতে ফ্যামিলিটাকে চালিয়ে নিয়ে যাওয়াটা ইটস ভেরি মাচ ডিফিকাল্ট। ব্যালেন্সিং ওয়ার্ক এবং প্যারেন্টিং রেসপন্সিবিলিটি, কাজের সাথে সাথে মা বাবার নিজস্ব কিছু দায়িত্ব থাকে, সেটা পূরণ করতে অসফল হতে পারে। ইমোশনাল স্ট্রেস ফর বোথ প্যারেন্ট এবং চাইল্ড, তাই না? স্পেস থাকে না, জায়গা কম থাকে এবং তাদের যে সময় দেওয়া সেটাও কমে যায়। সাপোর্ট সিস্টেমস, গভর্নমেন্ট এড এবং চাইল্ড কেয়ার প্রোগ্রামস, এছাড়া কমিউনিটি নেটওয়ার্কস এবং এক্সটেন্ডেড ফ্যামিলি সাপোর্ট, লাইক কাকা কাকিমার জ্যাঠা জেঠি কেউ থাকলো, তাদের কাছে বাচ্চাটিকে দিল এবং তাদের মানুষ করাতে সাহায্য করলো। এডুকেশনাল এবং কেরিয়ার অ্যাসিস্ট্যান্স ফর সিঙ্গেল প্যারেন্টস। নাম্বার 6 এ রয়েছে ফ্যামিলি স্টাডিজ, ফ্যামিলি ইন ক্রাইসিস, ফ্যামিলি থেরাপি ইনিশিয়েটিভস ফর চাইল্ড ডেভেলপমেন্ট। ফ্যামিলি ইন ক্রাইসিস এর মেন কারণ কি? সেম অ্যাজ যেরকম ডাইভোর্স হতে পারে, ফিনান্সিয়াল স্ট্রাগল, কোনো ফ্যামিলি মেম্বার না থাকা, বা ডোমেস্টিক ভায়োলেন্স, বা কোনো রকমের ড্রাগ অ্যাডিকশন। ইম্প্যাক্ট হতে পারে যে ইমোশনাল ইনস্টেবিলিটি, ডিস্ট্রেস এবং রিলেশনশিপ ভেঙে যাওয়া। কোপিং এর জন্য সেম অ্যাজ কাউন্সিলিং, সাপোর্ট গ্রুপস অ্যান্ড স্ট্রাকচার্ড ইন্টারভেনশন। ফ্যামিলি থেরাপি, কিছু কিছু টেকনিক বলা হয়েছে ফ্যামিলি থেরাপির জন্য এবং এখান থেকে কোশ্চেনও এসেছিল। একটা হয় কনজয়েন্ট ইন্টারভিউস, যেখানে ওপেন ডিসকাশন রাখা হয় বিভিন্ন ফ্যামিলি মেম্বারসদের নিয়ে। এছাড়া জিএসটি, জেনারেল সিস্টেমস থিওরি, ফ্যামিলির যে ডাইনামিক সেটাকে অ্যানালিসিস করা হয় তাদের সাথে ইন্টারাকশন করে।
রোল অফ বাউন্ডারিজ অ্যান্ড কোপিং প্যাটার্নস, হেলদি রিলেশনশিপ তৈরি করা আর কনফ্লিক্ট রেজলিউশন করার যে বিভিন্ন স্ট্র্যাটেজিস সেগুলো ডেভেলপ করা হয়। চাইল্ড ডেভেলপমেন্টের জন্য কি কি ইনিশিয়েটিভ নেওয়া যেতে পারে? আর্লি চাইল্ডহুড প্রোগ্রাম, প্যারেন্ট গাইডেন্স অ্যান্ড সাপোর্ট প্রোগ্রাম, কমিউনিটি বেসড ইন্টারভেনশন, এগুলো করা যেতে পারে। নাম্বার 7 পয়েন্টে রয়েছে হিউম্যান রাইটস। হিউম্যান রাইটস বা মানবাধিকার। Universal Declaration of Human Rights establishes basic rights like freedom, equality এবং dignity. Legal protections, international treaties and national laws safeguard human rights. Challenges কি কি রয়েছে? Discrimination, পার্থক্যীকরণ, violence বা হিংসা, lack of access to justice remain global concern. And a human rights not only for a single group of individual, it is available or it is applicable for both male and female and also the third genders. বাচ্চাদের জন্য কি কি রাইটস রয়েছে? রাইট টু এডুকেশন, প্রোটেকশন ফ্রম এক্সপ্লয়টেশন, হেলথ অ্যান্ড ওয়েলবিং, পার্টিসিপেশন রাইট। মহিলাদের জন্য কি কি রাইটস রয়েছে? জেন্ডার ইকুয়ালিটি, ফ্রিডম ফ্রম ভায়োলেন্স, রিপ্রোডাক্টিভ রাইটস, লিগাল অ্যান্ড ইকোনমিক এম্পাওয়ারমেন্ট। এবার স্টেটাস অফ ওমেন। স্টেটাস অফ ওমেন বলতে গেলে অ্যাকচুয়ালি মহিলাদের স্থান কিরকম চলছে অল ওভার ওয়ার্ল্ডে যদি আমরা দেখি। ফার্স্ট অফ অল তাদের এডুকেশন, ওয়ার্কফোর্স এবং পলিটিক্সের পার্টিসিপেশন বাড়ানোর কথা বলা হয়েছে। চ্যালেঞ্জেস বলতে গেলে জেন্ডার বেসড ডিসক্রিমিনেশন, ওয়েজ গ্যাপ, যে সেম কাজ বাট স্টিল মেল ইন্ডিভিজুয়াল গট মোর পেমেন্ট দ্যান দ্য ফিমেল ইন্ডিভিজুয়াল, সেটা একটা। আন্ডার রিপ্রেজেন্টেশন ইন লিডারশিপ, লিডারশিপে কখনো তাদেরকে দেওয়া হচ্ছে না। গ্লোবাল এফোর্টস, মানে একসাথে যদি আমরা বিশ্ব দিক থেকে দেখি কি কি করা হচ্ছে, অর্গানাইজেশন যেরকম রাষ্ট্রসংঘ বা বিভিন্ন নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন দে অ্যাডভোকেট ফর ওমেন্স রাইটস। জেন্ডার রোলস, ট্র্যাডিশনাল ভার্সেস ইভলভিং রোলস। আগে যে রোলটা আমরা শুধুমাত্র কোনো মেল বা শুধুমাত্র কোনো ফিমেলদের ক্ষেত্রে দেখতাম, এখন সেটা সেটা থাকছে না। মেলরাও ফিমেলদের কাজ করছে, ফিমেলরাও মেলদের কাজ করছে, অ্যান্ড দেয়ার আর আ নিউ জেন্ডার called the third gender. They also play a huge role in the society. Breaking stereotypes, encouraging equal participation in all fields, cultural impact, gender norms vary across societies and affecting the opportunities and rights. নাম্বার 8 হচ্ছে গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং। গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং থ্রু দ্য লাইফ স্প্যান যদি আমরা দেখি, ফ্রম ইনফ্যান্সি টু ওল্ড এজ, দেন চাইল্ডহুড অ্যান্ড অ্যাডোলেসেন্সের ক্ষেত্রে অবশ্যই ইমোশনাল ডেভেলপমেন্টের দিকে ফোকাস করতে হবে, একাডেমিক গাইডেন্স, সোশ্যাল স্কিলসের দিকে ফোকাস করতে হবে। ইয়ং অ্যাডাল্টহুড, ক্যারিয়ার কাউন্সিলিং, রিলেশনশিপ অ্যাডভাইস, মেন্টাল হেলথ সাপোর্ট। মিডল অ্যাডাল্টহুড, ওয়ার্ক লাইফ ব্যালেন্স, স্ট্রেস ম্যানেজমেন্ট এবং ফ্যামিলি কাউন্সিলিং এর দিকেও নজর দিতে হবে। ওল্ডার অ্যাডাল্টহুড, রিটায়ারমেন্ট প্ল্যানিং, গ্রিফ কাউন্সিলিং এবং ইমোশনাল ওয়েলবিং। কাউন্সিলিং ফর কেয়ার গিভার্স, অবশ্যই কেয়ার গিভার্সদের ক্ষেত্রে ইমোশনাল সাপোর্ট প্রোভাইড করতে হবে, যাতে কিনা তারা অ্যাংজাইটি, স্ট্রেস এগুলো কোপ আপ করতে পারে। কমিউনিকেশন স্কিল ডেভেলপ করতে হবে, সেলফ কেয়ার স্ট্র্যাটেজিস প্রোভাইড করতে হবে, গ্রিফ অ্যান্ড লস কাউন্সিলিং সেই দিকেও নজর দিতে হবে। হেলথ অ্যান্ড ওয়েলবিং অ্যাক্রস লাইফ স্প্যান ডেভেলপমেন্ট। ইনফ্যান্সি আর আর্লি চাইল্ডহুডের ক্ষেত্রে ফিজিক্যাল হেলথের ক্ষেত্রে আমরা দেখে থাকি র্যাপিড গ্রোথ হয়, ভ্যাকসিনেশন ইম্পর্টেন্ট, নিউট্রিশন ইম্পর্টেন্ট। কগনিটিভ ডেভেলপমেন্টের লার্নিং থ্রু সেন্সরি এক্সপিরিয়েন্সেস, আমাদের যে 5 সেন্সেস আছে। ইমোশনাল ওয়েলবিং, বন্ডিং উইথ কেয়ার গিভার্স অ্যান্ড সোশ্যাল ইন্টারাকশনস। অ্যাডোলেসেন্সের ক্ষেত্রেও ফিজিক্যাল চেঞ্জেস হয়, পিউবার্টি, পিউবসেন্স আমরা দেখে থাকি, হরমোনাল শিফটিং হয়, গ্রোথ স্পটস দেখতে পাওয়া যায়। মেন্টাল হেলথের ক্ষেত্রে definitely they have a situation called inferiority complex or they have identity crisis, তো সেগুলো কোপ আপ করার জায়গা ক্রিয়েট করতে হয়। হেলদি হ্যাবিটস ক্রিয়েট করতে হবে, বিকজ মোস্ট অফ দ্য গার্লস দিস এজ সাফারিং ফ্রম অ্যানোরেক্সিয়া অর বুলিমিয়া অর বিঞ্জ ইটিং। অ্যাডাল্টহুড, ওয়ার্ক লাইফ ব্যালেন্স, তো সব থেকে ইম্পর্টেন্ট প্রিভেন্টিভ হেলথ কেয়ার বলতে রেগুলার চেক আপ, ফিটনেস, মেন্টাল ওয়েলনেস অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং এর মধ্যে মেনটেনিং দ্য রিলেশনশিপ অ্যান্ড কমিউনিটি এঙ্গেজমেন্ট। ওল্ডার অ্যাডাল্টহুডের ক্ষেত্রে যদি দেখি, এজিং যেহেতু চলে আসছে তাই ক্রনিক কন্ডিশন এবং মোবিলিটি কমে যায়, সেটা একটা দেখতে হবে। কগনিটিভ হেলথের ক্ষেত্রে মেমোরি তাদের একটু ডিমিনিশ হতে থাকে। ইমোশনাল সাপোর্ট, সোশ্যাল কানেকশন, ফ্যামিলি ইনভলভমেন্ট অ্যান্ড সেলফ। নাম্বার 10 হচ্ছে, এর আগে পর্যন্ত ইউনিট বেস জিনিস কমপ্লিট হয়ে গেলে এবার নাম্বার 10 হচ্ছে রিসার্চ। রিসার্চে রয়েছে রিসার্চ মেথডস। রিসার্চ মেথডস এর মধ্যে ফার্স্ট হচ্ছে ডেটা কালেকশন অ্যান্ড ক্লাসিফিকেশন। ডেটা কালেকশন অ্যান্ড ক্লাসিফিকেশনের মধ্যে নাম্বার 1 হচ্ছে প্রাইমারি ডেটা। প্রাইমারি ডেটা কোনগুলো হয়? প্রাথমিক তথ্য যেগুলো আমরা ডাইরেক্টলি দেখছি,
বা ডাইরেক্টলি কালেক্ট করছি। ডাইরেক্ট কেন? সার্ভেজ এর মাধ্যমে, এক্সপেরিমেন্টের মাধ্যমে বা অবজারভেশনের মাধ্যমে। তাহলে গৌণ তথ্য কোনগুলো হবে বা সেকেন্ডারি ডেটা কোনগুলো হবে? যেগুলো অলরেডি রয়েছে, এক্সিস্টিং কিছু সোর্সেস থেকে কালেক্ট করছি, কোনো রিপোর্ট হলো, কোনো আর্টিকেল হলো, কোনো ডেটাবেস হলো, সেটা। তাহলে ক্লাসিফিকেশন যদি করি তাহলে ডেটা দু রকমের হয়, একটা কোয়ালিটেটিভ, একটা কোয়ান্টিটেটিভ, একটা তথ্যগত আর একটা গুণগত। কোডিং অ্যান্ড ট্যাবুলেশন, আমার কাছে কিছু স্কোর আসবে, কিছু ডেটা আসবে, সেটাকে আমাকে কোডিং করতে হবে নিউমেরিক্যাল বা সিম্বলিক ভ্যালুজ ইউজ করে। ট্যাবুলেশন, এবার ওটাকে টেবিলে অ্যারেঞ্জ করতে হবে যাতে আমি কোনো সফটওয়্যার ইউজ করে ইজিলি সেটা করতে পারি। ইনফারেন্সিয়াল এবং ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স কি? সামারাইজেস ডেটা ইউজিং মেজার, যেরকম সেন্ট্রাল টেন্ডেন্সি যে তিনটে হয়, মিন, মিডিয়ান, মোড, এছাড়া স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তাকে ব্যবহার করে। আর ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স কি? এটা কনক্লুশন ড্র করতে হেল্প করে, যেরকম কোনো হাইপোথিসিস টেস্টিং বা রিগ্রেশন অ্যানালিসিস বা প্রবাবিলিটি মডেলস, এগুলোর মাধ্যমে। Okay, so this is all for today. This is all in Family Studies Unit 8. So যারা এই পুরো রিভিশন নোটসটা নিতে চাও তারা কিন্তু এখানে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। And from July we are launching our new session batch from July to নভেম্বর। সো তারা কিন্তু ব্যাচ পারচেস করার জন্য কন্ট্যাক্ট করতে পারো। অ্যান্ড ফর মোর ডিটেলস অ্যান্ড ফেসবুক, ইনস্টাগ্রাম অর ইউটিউব, ইউ ক্যান কানেক্ট মি। অ্যান্ড ইউটিউবে কিন্তু রেগুলার ভিডিওস আসবে। সো যারা এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা ডেফিনেটলি সাবস্ক্রাইব করবে। অ্যান্ড ইফ ইউ হ্যাভ এনি ডাউট ইউ ক্যান কমেন্ট ইন দিস ভিডিও। সো থ্যাংক ইউ অ্যান্ড কিপ লার্নিং।